ইতিহাস আমাদের অতীতের গল্প বলে, আমাদের সন্ধান দেয় জানা অজানা বিভিন্ন রহস্যের। তাই মনের ভিতর জমে থাকা নানা প্রশ্নের উত্তর সন্ধান করতে আমরা বারবার ছুটে যাই দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলি ইতিহাসের বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে নীরব শ্রোতার মতো দাঁড়িয়ে আছে লোকচক্ষুর আড়ালে। আজ আমরা এমনই একটি জায়গা নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম খেজুরিকে নিয়ে। আমরা আজকে জেনে নেব খেজুরির বেশ কিছু জানা অজানা ইতিহাস। জেনিথ একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্বস্তিক। প্রথমেই নববর্ষের শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। আর আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একটা ঐতিহাসিক জায়গা, নাম খেজুরি। পূর্ব মেদিনীপুরের এই খেজুরি সমুদ্র উপকূলবর্তী এলাকা হিসেবে একটা সময় ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছিল। এখানে গড়ে উঠেছিল এই অঞ্চলের প্রথম সমুদ্র বন্দর আধুনিক সময়, এবং এই বন্দর মারফত ব্রিটিশরা তাদের দেশ থেকে বা মহাদেশ থেকে জিনিসপত্র এনে এখানে রাখতো এবং তারপর সেটাও হুগলি নদী দিয়ে সোজা চলে যেত কলকাতায়। এবং সেই সূত্র ধরে বন্দর নগর হিসেবে আত্মপ্রকাশ 19 শতকের প্রথমার্ধে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রথম ডাকঘর, প্রথম পোস্ট অফিস বা সিমাফোর যে টেলিগ্রাফ অফিস, সেগুলো সবই হচ্ছে এই খেজুরিতে। আমি আপাতত যেখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডাকঘরের একটা অংশ। এই ডাকঘর এই অঞ্চলের শুধু নয়, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রথম আধুনিক ডাকঘর, কিন্তু তার আজকেই ভগ্নদশা। এখানেই ইংরেজরা তৈরি করেছিল ভারতের প্রথম আধুনিক ডাকঘর। সময়টা 18 শতকের দ্বিতীয়ার্ধ। পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা তখন সবে বাংলায় জাঁকিয়ে বসছে। 1772 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির খবর আদান প্রদানের জন্য এখানে কেবলই ডাকঘর স্থাপিত হলো তাই নয়, তৈরি হলো সিমাফোর টেলিগ্রাফের জন্য প্রয়োজনীয় সুউচ্চ স্তম্ভ। 1830 সালে এই ডাকঘরে রাত্রিবাস করলেন আধুনিক বাংলা তথা ভারতের জনক রাজা রামমোহন রায়। রাত্রিবাস করে এখান থেকে তিনি পাড়ি দিলেন বিলেতে, কারণ কলকাতা বন্দর তৈরির আগে এখানেই ছিল কোম্পানির বন্দর, পূর্ব ভারতে তৈরি ইংরেজদের প্রথম বন্দর। দার্জিলিং বা গোপালপুর নয়, এটিই ছিল 18 শতকের শেষে 19 শতকের গোড়ায় ইংরেজদের স্বাস্থ্য উদ্ধারের জায়গা। খেজুরি অধুনা পূর্ব মেদিনীপুরের এক কোণে পড়ে থাকা এক অখ্যাত গ্রাম। তবে অখ্যাতই বা বলি কি করে? 17 বছর আগে খেজুরি হঠাৎই উঠে আসে খবরের শিরোনামে। রাজনৈতিক কারণে খেজুরি এবং সেই সঙ্গে নন্দীগ্রাম হয়ে ওঠে অগ্নিগর্ভ। দীর্ঘ 3 দশক পার করে এ রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাক্ষী থেকেছে নন্দীগ্রাম, খেজুরি। এর বাইরেও খেজুরির ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু দুর্ভাগ্য, আমরা খেজুরির সেই গৌরবময় ইতিহাস ভুলে গেছি। তাই আজ তুলে ধরার চেষ্টা করব খেজুরির সেই গৌরবের দিনগুলির কথা, যখন খেজুরি ছিল ইংরেজদের তৈরি এক ছোটোখাটো বন্দর শহর, কোলাহল মুখর এক ব্যস্ত জনপদ। আর তার দোসর ছিল হিজলি। বস্তুত খেজুরি এবং হিজলির নাম একসঙ্গে উচ্চারিত হতো। সে সবই বলবো, তবে তার আগে জেনিথ একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করুন বেল আইকনে। শুধু চাকরির পরীক্ষার সুলুক সন্ধান নয়, বা কেবল বিষয়ভিত্তিক নিয়মিত ক্লাস বা সেশন নয়, আমরা নিয়ে আসব এই রকম ভিডিও। তুলে ধরার চেষ্টা করব বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা অখ্যাত বিখ্যাত নানান জায়গা, যার ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আমি এখন দাঁড়িয়ে আছি খেজুরির একটি পুরনো বাংলো বাড়ির সামনে। ভগ্নদশা,
কোনো রকমে সময়ের ভ্রুকুটি উপেক্ষা করে সে আজও দাঁড়িয়ে রয়েছে। একটা সময় এই রকম অনেক অট্টালিকা বা বাংলো বাড়িতে ভর্তি ছিল এই খেজুরি, কারণ এটা ব্রিটিশদের তৈরি একটি বন্দর নগর ছিল। এবং শুধু বন্দর নগর নয়, এখানে ব্রিটিশরা হাওয়া বদলের জন্য আসতেন। অর্থাৎ বাঙালি যেমন একটা সময় পশ্চিমে যেত, ঝাড়খণ্ড, বর্তমান ঝাড়খণ্ড, বিহারের নানান জায়গায়, ঠিক সেরকম এই খেজুরি ছিল একটা সময় ব্রিটিশদের, এমনকি হয়তো বাঙালিদেরও হাওয়া বদলের জায়গা। খেজুরিতে ইংরেজদের পা পড়ার অনেক আগে, অর্থাৎ ব্রিটিশ সেটেলমেন্ট হয়ে ওঠার আগে, এখানে এসেছিল মগ বা আরাকানি এবং ফিরিঙ্গি বা পর্তুগিজরা। তখন এই অঞ্চল ছিল আক্ষরিক অর্থে গণ্ডগ্রাম। বন্য জন্তু উপদ্রুত এই অঞ্চল তখন মানুষের বসবাসের বিশেষ উপযোগী হয়ে ওঠেনি। তারও আগে এই অঞ্চল ছিল সমুদ্রগর্ভে। বাংলার প্রাচীন বন্দর তাম্রলিপ্ত বা তমলুকের কাছে ছিল সমুদ্র। কাজেই অনুমান করে নিতে অসুবিধা হয় না যে এই অঞ্চল একসময় ছিল সমুদ্রের অতল গর্ভে। সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্র পিছু হটেছে, তাই খেজুরি সহ বিস্তীর্ণ অঞ্চল জেগে উঠেছে জলের উপর। এই জেগে ওঠার কাজটি আনুমানিক ১৬ শতক থেকে শুরু হয়েছিল। সেই সময় থেকে ১৮ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেষ্টায় খেজুরির বন্দর নগর হয়ে ওঠার আগে পর্যন্ত তার ইতিহাস স্বতন্ত্র। সে কথা অন্য কোনো দিনের জন্য তোলা থাক। আজ কোম্পানির আমলের খেজুরিকে তুলে ধরার চেষ্টা করব। খেজুরির অবস্থান হুগলি নদীর মোহনায়। সে কারণেই এই অঞ্চল হয়ে উঠেছিল কোম্পানি বন্দর তৈরির উপযুক্ত স্থান। কলকাতায় যখন বন্দর হয়নি, সেই সময় এখানে তৈরি হয়ে গিয়েছে পোতাশ্রয়। ১৭৭০ সাল থেকে খেজুরি বন্দরের ক্রমবিকাশ। এই বন্দর মারফত চলত কোম্পানির বিকিকিনি। মাল বোঝাই এবং খালাস হতো এখানে। এখান থেকে পাল তোলা নৌকোয় সেই মালপত্র হুগলি নদী দিয়ে চলে আসতো কলকাতায়, অথবা উল্টোটা, কলকাতা থেকে হুগলি নদীপথে খেজুরি। বন্দরের কারণেই এই অঞ্চল পরিণত হয়েছিল জমজমাট জনপদে। পোস্ট অফিস, পোর্ট অফিস, সীমাফোর টেলিগ্রাফ স্তম্ভ, এজেন্টস হাউস, হোটেল, ট্যাভার্ন, বাংলো, কি না তৈরি হয়েছে এখানে। ১৭৭২ সালে তৈরি হলো ডাকঘর। পরের শতকের গোড়ায় চালু হলো সীমাফোর টেলিগ্রাফ সার্ভিস। কলকাতার সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছিল জরুরি। ততদিনে কলকাতা রাজধানী হিসেবে ঘোষিত। অতএব ব্যবসায়িক প্রয়োজনে, ব্রিটিশ সাম্রাজ্যবাদী চাহিদায় খেজুরির আধুনিক উত্থান অনিবার্য হয়ে উঠল। আমি এখন দাঁড়িয়ে আছি খেজুরির সমুদ্র তটে। অবশ্য সমুদ্র তট বোধহয় এটাকে ঠিক বলা উচিত নয়, এটা বেসিক্যালি হুগলি নদীর মোহনা। ঠিক সেই কারণেই সমুদ্র তট বলতে আমরা যা বুঝি, বিস্তীর্ণ বালুরাশি, সমুদ্র এসে ঢেউ মারছে সেই বালুরাশিতে, এখানে ব্যাপারটা একেবারেই সেরকম নয়। ঘাস জমি, কাদা এবং একদম শেষে গিয়ে নদী। আবহাওয়া অতটা পরিষ্কার নয়, যে কারণে হয়তো পেছনে নদী খুব ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এইরকমই একটা কোনো জায়গা কোম্পানির আমলের সেই সমুদ্র বন্দর, যেখান দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো। শুধু ব্যবসা বাণিজ্য নয়, এই বন্দর দিয়ে তৎকালীন কলকাতার বাবুরা কিন্তু বিলেত যাত্রা করতেন। রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, তারা কিন্তু এই খেজুরির বন্দর দিয়েই বিলেত যাত্রা করেছিলেন। তো আমরা পেছনে খুব স্পষ্ট হয়তো নয়, যে নদীর হয়তো এক ঝলক দেখতে পাচ্ছি, সেখান থেকে আরেকটু এগোলেই হচ্ছে নয়াচর, আর এই মাঝখানের চ্যানেলটাকে বলা হয় ইডেন চ্যানেল। সমকালীন বিভিন্ন তথ্যসূত্র থেকে খেজুরির এই আধুনিক উত্থানের কথা জানা যায়। বোঝা যায় তার কর্মব্যস্ততা। ১৮ শতকের শেষে ক্যালকাটা গেজেটে প্রকাশিত নিলামের একটি বিজ্ঞপ্তির কথা জানা যায়। খেজুরিতে যে অসংখ্য অট্টালিকা, বাংলো নির্মিত হয়েছিল, তার কোনো একটির নিলাম হয়েছিল বিক্রির জন্য। লেখা হয়েছিল, ফর সেল বাই অকশন on the 29th May 1792, a large upper roomed house and premises situate at Khejuri, containing a hall, 4 bedrooms and an open veranda standing on 8 bighas of ground, more or less. শুরুতেই বলেছি, বন্দর শহরের পাশাপাশি এই অঞ্চল ছিল স্বাস্থ্য উদ্ধারের জায়গা।
যারা শেষ পর্যন্ত স্বাস্থ্য উদ্ধারে ব্যর্থ হতেন এখানেই মারা যেতেন এবং সমাধিস্থ হতেন। যে বাংলোটি আশ্চর্য জাদু বলে আজও টিকে আছে, তার অনতি দূরেই ব্রিটিশ সমাধিস্থলের অবস্থান। এখানে ছিল ৩৩টি সমাধিস্তম্ভ, যার ২১টিতে ছিল নানাবিধ ভাষ্যে উৎকীর্ণ মার্বেল ফলক। আজ আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। দু একটি সমাধিস্তম্ভ ভগ্ন দশায় শেষের প্রহর গুনছে। স্মৃতিফলক একটিও অবশিষ্ট নেই। একটি দুটি সমাধিস্তম্ভে খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির তরফে লাগানো হয়েছে আধুনিক ফলক। কালো পাথরের ওপর সোনার জল করা, ভীষণই বেমানান। কলকাতা, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর বা কাশিমবাজারের ইউরোপীয় সমাধিক্ষেত্রগুলোতে যারা গেছেন তারা জানেন মূল ফলকগুলোর চেহারা কেমন হয়, কি লেখা থাকে সেখানে, কিভাবে মৃতের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তার ভাষা, অভিব্যক্তি আবেগপ্রবণ করে তুলতে পারে সাধারণ দর্শককে, বিশেষ করে সেই সব ব্যক্তির স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ালে যারা অকাল প্রয়াত। খেজুরির এই উজ্জ্বল ইতিহাস আজ প্রায় হারিয়ে গেছে। ইতিহাস প্রসিদ্ধ ইউরোপিয়ান সেটেলমেন্ট আজ আবার গণ্ডগ্রামে পর্যবসিত। খেজুরির এই ইতিহাস অবহেলা এবং করুণ পরিণতি আপনাকে হতাশ করলেও নদী তটে এলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। ঝাউবন, দূরে দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়া নদী যে আনন্দ আপনাকে দেবে তা ভাষায় প্রকাশ করা সহজ নয়। এখনও সেই অর্থে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠেনি খেজুরি, যদিও তা হয়ে ওঠার ক্ষমতা এবং সম্ভাবনা দুটোই খেজুরির আছে। নদীতটে কয়েকটি অস্থায়ী খাবারের দোকান এবং অনতি দূরে কয়েকটি লজ ছাড়া আপাতত খেজুরিতে আর কিছু নেই। দিনাজপুরের তদানীন্তন জজ এবং ম্যাজিস্ট্রেটের স্ত্রী এমিলিয়া স্বাস্থ্য উদ্ধারে খেজুরিতে এসে মাত্র ২৮ বছর বয়সে মারা যান। মৃত্যুর দিন ছিল ২৬শে জুলাই ১৮২২। কাব্যের ছন্দবদ্ধ ভাষায় সেই জজ তার মৃত স্ত্রীর উদ্দেশ্যে লিখছেন, "The sanguine hope of a husband who adored her, that the great calamity would be averted by the effect of the sea air, proved vain immediately on the return of the ship, owing to the loss of her rudder after an escape from danger. When sorrow weeps over virtue's sacred dust, our tears become us, and our grief is just. Such are the tears he shed who gratefully pays the last sad tribute of his love and praise."